চ্যানেল অনুলিপিতে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাহিত্যের রূপ ও রীতি এই বিষয়ে যে আলোচনা উপস্থাপন করছি, আজকে তার চতুর্থ পর্ব। এই পর্বে আমরা মহাকাব্যের রূপ ও রীতি বা বৈশিষ্ট্য সম্পর্কে উপস্থাপনা করব। এ বিষয়ে সুপ্রাচীন কাল থেকেই বিভিন্ন শাস্ত্রবিদগণ মহাকাব্যের রূপ, লক্ষণ ও বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন এবং আধুনিক যুগেও তা অব্যাহত। শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা শুরু করছি প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মহাকাব্য সম্পর্কে বলেছেন, মহাকাব্য ট্র্যাজেডির মতো বিভিন্ন হতে পারে। মহাকাব্যকে সরল অথবা জটিল, নৈতিক কিংবা করুণ হতে পারে। ভাবনা ও ভাষারীতি সুন্দর হতে হবে তার। সেদিক থেকে তিনি মহাকবি হোমারকেই আদর্শ মনে করতেন। তিনি আরো বলেছেন, ইলিয়াড মহাকাব্যটি সরল ও করুণ রসের, আর ওডিসি জটিল ও নীতি প্রধান। রচনা রীতি ও ভাবনা গৌরবে দুটি গ্রন্থকেই তিনি অদ্বিতীয় বলে উল্লেখ করেছেন। মহাকাব্য জিজ্ঞাসায় অ্যারিস্টটল সূত্রাকারে যা বলেছেন তা হল, মহাকাব্য মহত্তর জীবনানুকৃতির উদার, বিস্তৃত, সুগম্ভীর, ছন্দবদ্ধ, আদি মধ্য অন্ত সমন্বিত রূপ। অন্যদিকে পাশ্চাত্য শাস্ত্রবিদ ল্যাসলি এবারকম্বি দ্য এপিক গ্রন্থে বলেছেন, মহাকাব্য নিছক ঘটনার বর্ণনা মাত্র নয়, ঘটনার সমবায়ে জীবনের রূপের ভিতর দিয়ে জীবন রহস্যের ব্যঞ্জনা সৃষ্টি। মানব অস্তিত্বের রহস্য ব্যক্ত করতে অতি প্রাকৃতের অবতারণা মহাকাব্যে থাকতে পারে, কিন্তু মহাকাব্যকে হতে হবে মানবের প্রয়োজনে মানব জীবন সঙ্গীত। খুব তাৎপর্যপূর্ণ কথা, এটা সমস্ত শিক্ষার্থীদের মনে রাখা অত্যন্ত জরুরি। যাই হোক, পাশ্চাত্য শাস্ত্রবিদগণ এপিককে কিন্তু দুটি ভাগে ভাগ করেছেন। এপিক অর্থাৎ মহাকাব্য, একটি অথেন্টিক এপিক, দ্বিতীয়টি লিটারারি এপিক। অনেকে অথেন্টিক এপিককে আবার এপিক অফ গ্রোথ বলে উল্লেখ করেছেন। সেদিক থেকে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসিকেই অথেন্টিক এপিক বলা হয়। কেননা এই শ্রেণীর রচনাতে আমরা লক্ষ্য করব প্রাচীন যুগের ভাবধারা, সমগ্রতা, সার্বজনীনতা, গোটা জাতির সভ্যতা, জীবনচর্চা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের বহন করে এই রচনাগুলি অথবা এই গ্রন্থগুলি। সেদিক থেকে ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত এগুলি সবই কিন্তু অথেন্টিক এপিকের পর্যায়ভুক্ত বলেই তারা গণ্য করেছেন। অন্যদিকে লিটারারি এপিক হল অপেক্ষাকৃত পরবর্তীকালের রচনা। এখানে প্রাচীন ধারার সঙ্গে কবির ব্যক্তি স্বাতন্ত্র্যের মিশ্রণ লক্ষ্য করা যায়। ভার্জিলের এনিড, ট্যাসোর জেরুজালেম ডেলিভার্ড,
কালিদাসের কুমার সম্ভব, রঘুবংশ, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিত্তসংহার প্রভৃতি এই লিটারেরি এপিক পর্যায়ভুক্ত বলেই অনেকেই গণ্য করেন। এ প্রসঙ্গে কোনো কোনো শাস্ত্রবিদ আবার ইমিটেটিভ এপিকের কথা বলেছেন, কিন্তু লিটারেরি এপিক আর ইমিটেটিভ এপিকের বিশেষ পার্থক্য কিন্তু পাওয়া যায় না। কেননা এই শ্রেণীর মহাকাব্যেও সেই কবির ব্যক্তি স্বাতন্ত্র্য, সূক্ষ্ম শিল্প চাতুর্য এবং কোনো একটি বিশেষ যুগের প্রতিফলনই আমরা লক্ষ্য করি। অন্যদিকে প্রাচীন ভারতীয় বা ভারতবর্ষের যে শাস্ত্রবিদগণ মহাকাব্য সম্পর্কে তাদের গ্রন্থরাজিতে বিভিন্ন মতাদর্শ উপস্থাপন করেছেন, সেখানে আমরা লক্ষ্য করি নায়ক বিচার, বৃত্তি ও সন্ধি, সূচনা, স্বর্গ সংখ্যা, নামকরণ, ছন্দ, অলঙ্কার বৈচিত্র্য, স্থায়ী ভাব, ফলশ্রুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেও মহাকাব্য মানবের প্রয়োজনে মানব সঙ্গীত এরকম কোনো আলোচনা কিন্তু তারা করেননি। এর পরবর্তীকালে বিংশ শতাব্দীর দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ তার প্রাচীন সাহিত্য রামায়ণ প্রসঙ্গে লিখছেন মহাকাব্য বৃহৎ সম্প্রদায়ের কথা, এবং এই শ্রেণীর কাব্য রচয়িতার উপাধি মহাকবি, যাহার রচনার ভিতর দিয়া একটি সমগ্র যুগ, সমগ্র দেশ আপনার হৃদয়কে, আপনার অভিজ্ঞতাকে ব্যক্ত করিয়া তাহাকে মানবের চিরন্তন সামগ্রী করিয়া তোলে, আমরা তাকেই মহাকাব্য বলে গণ্য করে থাকি। এই মত স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এ প্রসঙ্গে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাকাব্যের লক্ষণ প্রবন্ধে জানিয়েছেন, মানব হৃদয়ের ঈর্ষা, দেশ, জিঘাংসা ইত্যাদি ভীষণ প্রবৃত্তি সমূহ ঘনীভূত হয়ে যখন শ্রদ্ধা, প্রীতি, প্রেমকে ধ্বংস করতে উদ্যত হয়, তখন মহেশ্বরের মহৈশ্বর্যের অবতারণা আবশ্যক হয়। তখন এই মহাকাব্য মধ্যে আমরা লক্ষ্য করব যে অধর্মের পরাজয়ে ধর্মের প্রতিষ্ঠার ইতিহাস। এই অর্থে মহাকাব্য মানব সমাজের চিরন্তন বিপ্লবের ইতিহাস। অসাধারণ তাৎপর্যপূর্ণ মন্তব্য খুব চমৎকারভাবে স্বল্প পরিসরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয় তার মহাকাব্যের লক্ষণ প্রবন্ধে কিন্তু উল্লেখ করেছেন। এই কথাটি অত্যন্ত প্রণিধানযোগ্য, মনে রাখবার মতো। একালের শ্রেষ্ঠ সাহিত্য সমালোচক ডক্টর ক্ষেত্রগুপ্ত, তিনি মহাকাব্যের লক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, উদাত্ত, গাম্ভীর্য ও ব্যক্তিকেই মহাকাব্যের বিশেষ লক্ষণ বলে উল্লেখ করেন তিনি। উপন্যাসের বাস্তবতা, প্রাত্যহিক জীবনের ডিটেইল বিশ্লেষণ নয়, রোম্যান্সের বর্ণাঢ্য অতীত পরিক্রমা নয়, সৌন্দর্য তৃষ্ণার রোম্যান্টিক সুধাভিসারও নয়, মহাকাব্য কাব্য বলেই এই গাম্ভীর্য ও ব্যক্তির সঙ্গে
আবেগের ঘনিষ্ঠ সম্পর্ক, তবে সে আবেগ ঘনীভূত তরল নয়। কি চরিত্রের চেতনায়, কি কাহিনী বিস্তারের, কি বর্ণনা ভঙ্গিতে এই সাবলিমিটি মহাকবির কাম্য হয়ে ওঠে। এটি ডক্টর ক্ষেত্রগুপ্তের অভিমত এবং অসাধারণ তাৎপর্যপূর্ণ কথা। শিক্ষার্থীদের বলবো, ডক্টর ক্ষেত্রগুপ্ত, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং স্বয়ং কবিগুরু এই সমস্ত মন্তব্যগুলি মহাকাব্যের লক্ষণ হিসাবে কিন্তু আমরা নোটস হিসাবে রাখতেই পারি। সব শেষে ডক্টর সাধন কুমার ভট্টাচার্যের অভিমত জানিয়ে আমরা আমাদের এই মহাকাব্যের রূপ ও রীতি সম্পর্কে আলোচনার সমাপ্তি টানব। তিনি বলেছেন, মহাকাব্য ব্যক্তির ও বিভূতির এক মহাসমন্বয়ে মহীয়ানের সংস্কৃতি। এই সংক্ষিপ্ত বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার উল্লেখ করছি, মহাকাব্য ব্যক্তির ও বিভূতির এক মহাসমন্বয়ে মহীয়ানের সংস্কৃতি। সকলকে চ্যানেল অনুলিপির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানাই এবং আপনাদের সহযোগিতা কামনা করি। যদি আমাদের উপস্থাপন আপনাদের কাজে আসে, আমরা আমাদের এই প্রয়াসকে সার্থক বলে মনে করব। ধন্যবাদ।